পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জাতিগত সহিংসতায় 18 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এই তথ্য নিশ্চিত করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা 30 জনের বেশি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে কুররাম জেলায় শিয়া সুন্নির মধ্যে এই সংঘর্ষ বাধে। পাকিস্তানে শিয়া সুন্নি বিরোধ দীর্ঘদিনের, তবে চলতি বছরের জুলাই থেকে সেই বিরোধ সহিংস রূপ নিয়েছে। প্রাণ গেছে বেশ কয়েকজনের। স্থানীয় বাসিন্দাদের মতে বহরের চারপাশ থেকে হামলা চালানো হয়। 14 বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রায় 30 মিনিট ধরে চলেছে সংঘর্ষ। মজলিস ই ওয়াহদাত ই মুসলিমিন নেতা সাজিদ কাজমি এই হামলার তদন্তে যৌথ তদন্ত দল গঠনের দাবি জানিয়েছেন। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে বৃহস্পতিবার যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর হামলায় 42 জন নিহত হয়। এদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি সবসময় জনসেবায় নিয়োজিত থাকায় বিশ্বাস করি। বিদায় নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করেছি দেশের বর্তমানকে অতীতের থেকে ভালো করতে পেরেছি কিনা। হ্যাঁ, আমি পেরেছি, কারণ দেশবাসী আমার সঙ্গে ছিলেন। এছাড়া নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে জিল বাইডেনের সমর্থনও প্রশংসনীয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 4 বছরের দায়িত্ব পালন অত্যন্ত সম্মানজনক ছিল বলে মন্তব্য করেছেন জো বাইডেন। হোয়াইট হাউসে শেষবারের মতো দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এ সময় প্রশাসনের কৃতিত্বের প্রশংসা করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তাদের সমর্থনেই সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। ক্ষমতা ছাড়ার আগে শুক্রবার হোয়াইট হাউসে নৈশ ভোজের আয়োজন করেন জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। এ সময় উপস্থিতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারা। বক্তব্যে ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্টকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সম্মান জানান। এছাড়া গত 4 বছর বাইডেনের জন্য শ্বাসরুদ্ধকর একটি সময় ছিল বলেও মন্তব্য করেন জিল বাইডেন। আগামী বছরের 20 জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জো বাইডেন। ধনী দেশের তেল কয়লা আমদানি করেই পণ্য উৎপাদন করছে উন্নয়নশীল দেশ। এতে বিপুল কার্বন নিঃসরণে বদলে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু, ঘটছে ব্যাপক পরিবেশ দূষণ। তাই সীমা টানতে জীবাশ্ম জ্বালানির রপ্তানি বন্ধের দাবি পরিবেশ কর্মীদের। পাশাপাশি দিচ্ছেন নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর তাগিদ। মিশর ও উত্তর আফ্রিকার সিমেন্ট কারখানা চলে আমদানি করা কয়লায়। এতে বিপুল কার্বন নিঃসরণে বিপর্যস্ত হয় চারপাশ। কারখানাগুলোর দাবি, নির্গমন আইন মেনেই কাজ করছে তারা। তবে এতে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন স্থানীয়রা। সাম্প্রতিক রপ্তানি তথ্য বলছে মিশর ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলোতে কয়লা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি বিবেচনায় এবারের জলবায়ু সম্মেলনে কার্বন দূষণ রোধে জীবাশ্ম জ্বালানির রপ্তানি বন্ধে জোর দিচ্ছেন পরিবেশকর্মীরা। যেসব উন্নত দেশ এসব পাঠিয়ে দূষণ তৈরি করছে তাদের বিচারের আওতায় আনতে বলছেন তারা। আমরা বহু বছর ধরে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল কারখানাগুলোর আশপাশের এলাকায় থাকা বাসিন্দাদের ক্যান্সার, অপুষ্টি ও শ্বাসযন্ত্রের নানা জটিল রোগে ভুগতে দেখেছি। প্যারিস জলবায়ু চুক্তিতে শীর্ষ দূষণকারী দেশগুলোর অভ্যন্তরীণ নির্গমন কমানোর উপর জোর দেওয়া হলেও জীবাশ্ম জ্বালানি রপ্তানি নিয়ে কোনো নীতিমালা নেই। এ সমালোচনা করছেন জলবায়ু কর্মীরা। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ দূষণ কমিয়েছে কিন্তু জীবাশ্ম জ্বালানি রপ্তানি বাড়িয়েছে। এমন দ্বিমুখী আচরণের কোনো মানে হয় না। দেশগুলোকে একসাথে অভ্যন্তরীণ কার্বন দূষণ এবং জীবাশ্ম জ্বালানি রপ্তানি কমাতে হবে। পরিবেশবাদীরা বলছেন কিছুটা জটিল হলেও জীবাশ্মের বদলে হাইড্রোজেন বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ইস্পাত ও সিমেন্ট উৎপাদন করা যায়। নির্মাণ কাজেও সিমেন্টের বিকল্প খোঁজার পরামর্শ তাদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজপথ দখলে নিতে প্রস্তুত হচ্ছে ইমরান খানের সমর্থকরা। কারাগার থেকেই বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ রোববার ইসলামাবাদ অভিমুখে লং মার্চে যাচ্ছে ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে আজ বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। এই দিনেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে পিটিআই।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না। ইসলামাবাদে 2 মাসের জন্য 5 বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলেও তিনি জানান। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ ভ্যান আনা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার দেখা গেছে ইসলামাবাদে। পাকিস্তানের জাতীয় মহাসড়ক ও মোটরওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত 13ই নভেম্বর পাকিস্তানের কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ সংক্রান্ত সংবিধানের 26তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানায় পিটিআই। গতকাল ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বলেন, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলে এবং তিনি জনগণকে নির্দেশনা দিলে তবেই বিক্ষোভের তারিখ পরিবর্তন করা যেতে পারে। এদিকে পিটিআইয়ের সমাবেশের আগে জঙ্গি হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি। এদিন দেশের বড় বড় শহরে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে 150টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে 19,696 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 14 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়, বলছে সৌদি প্রেস এজেন্সি। সরকারি হিসেবে 11,300 জনের বিরুদ্ধে রয়েছে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগ। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে গ্রেপ্তার 5,100 জনের বেশি। তাদের 65% ইথিওপিয়া, 32% ইয়েমেন ও বাকি 3% অন্যান্য দেশের নাগরিক। শ্রম আইনের অধীনে আরও 3,100 জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 22,654 জন বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন। তাদের মধ্যে 3,007 জন নারী। পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশে সহায়তা দেয় 15 বছর জেল ও 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বাজেয়াপ্ত হতে পারে যানবাহন ও সম্পত্তি। শ্রীলঙ্কাকে $290 কোটি সহায়তা প্যাকেজের 3য় পর্যালোচনা অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনীতি এখনও ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। এক বিবৃতিতে IMF জানায়, এই অনুমোদনের মাধ্যমে শ্রীলঙ্কাকে আরও $33 কোটি 30 লাখ ছাড় করা হবে। ফলে এখন পর্যন্ত $130 কোটি ছাড় হতে যাচ্ছে। শ্রীলঙ্কার অর্থনীতিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে, তবে ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে আরও পদক্ষেপ প্রয়োজন। IMF জানিয়েছে, $1,250 কোটি বন্ড হোল্ডার ঋণ এবং জাপান, চীন ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে $1,000 কোটি ঋণ পুনর্গঠন হলেই কেবল প্রকল্পটি এগিয়ে যাবে।